আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে কি দুই পক্ষ একমত হতে পারবে? অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শত্রুতা, বৈরিতা, যুদ্ধ, ঘৃণা, অনাস্থা দূর হয়ে একটা দীর্ঘস্থায়ী শান্তি কি সেখানে তৈরি হবে? শান্তির জন্য পরস্পরের সঙ্গে সম্পর্ক, নানা রকম বাণিজ্যিক স্বার্থ, বৈশ্বিক প্রভাব, এই অনেক বিষয়গুলো রয়েছে। কোন কোন বিষয়গুলো চুক্তি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, কোন কোন জায়গাতে দুই পক্ষ একমত হতে পারে, এবং এই বৈঠকের আশঙ্কাগুলো কি, বৈঠক শেষে সম্ভাবনা কি, এই সব কিছু নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আলোচনা করি হরমুজ প্রণালী নিয়ে। কারণ হলো যে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র যে ইরানের সঙ্গে আলোচনা করতে বসছে এবং এই যে যুদ্ধবিরতিতে চলে গেছে 2 সপ্তাহের জন্য, এর কারণ হলো হরমুজ প্রণালী সচল করার আগ্রহ। কারণ ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সেখান দিয়ে বিশ্বের 20% তেল পরিবহনের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে গেছে। এবং এই হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে বিশ্বের অর্থনীতি এখন একটা টালমাটাল অবস্থায় পৌঁছেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তার দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে ব্যাপক চাপ তৈরি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এখন হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান হলো যে যে জাহাজগুলো এই হরমুজ প্রণালী পার হয়ে যাবে, তাদেরকে ইরানকে শুল্ক দিতে হবে, অর্থাৎ টাকা দিতে হবে, এবং সেটি দিতে হবে ইরানের স্থানীয় মুদ্রায়। ওমানও এই টাকার একটা ভাগ পাবে। এরকম একটা নতুন বন্দোবস্ত ইরান চালু করবে। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প নানা রকম কথা বলেছেন, আমি সেগুলো আর বলছি না। সর্বশেষ তিনি বলেছেন যে ইরান, তিনি শুনেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল আদায় করছে, এবং এই কাজকে ডোনাল্ড ট্রাম্প খুবই খারাপ আচরণ বলেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের এই প্রণালী দিয়ে পার হয়ে যাওয়া জাহাজের কাছ থেকে টোল আদায় করা উচিত না। তো সাংবাদিকতায় একটা কথা আছে, সেটি হলো যে লাস্ট এডিটেড কপি ইজ ফাইনাল। অর্থাৎ একজন রিপোর্টার যখন একটা স্ক্রিপ্ট লেখে, তখন যারা সম্পাদক থাকেন তারা এই স্ক্রিপ্টকে অনেক পরিমার্জন করেন, সম্পাদনা করেন, বদলান। ফলে স্ক্রিপ্টগুলো বদলে যায় এবং বদলে যেতে যেতে সর্বশেষ যে স্ক্রিপ্টটাতে পরিবর্তন আনা হয় সেটাই সবসময় ফাইনাল করা হয়। যদি ফাইনাল কপির উপরে একটা দাড়ি কমাও চেঞ্জ করা হয়, তাহলে আগের কপি বাদ, নতুন যে কপি এডিট করা হয়েছে সেটা হলো ফাইনাল। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের আগে যেসব কথা বলেছেন সেগুলো আমরা এখন দূরে সরিয়ে রাখি। সর্বশেষ তিনি যে কথাগুলো বলছেন সেটাকে আমরা ফাইনাল ধরে আলোচনা করি। তাহলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলাপ আলোচনা হবে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে এই হরমুজ প্রণালী এসে হাজির হবে। হরমুজ প্রণালীতে ইরান শুল্ক আরোপ করতে পারবে কি পারবে না, এ নিয়ে ব্যাপক দর কষাকষি সেখানে হবে, এটি দেখাই যাচ্ছে। কারণ হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন, এবং তারা আলোচনা করেছেন কিভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া যায়, জাহাজ চলাচলকে স্বাভাবিক করা যায়। তো এখন কেয়ার স্টারমার মধ্যপ্রাচ্যে তার যে বন্ধু দেশগুলো রয়েছে সেসব দেশগুলো তিনি সফরে রয়েছেন। সুতরাং এখানে হরমুজ প্রণালী নিয়ে ইঙ্গো মার্কিন একটা ঐক্যমত হতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বন্ধুদের পাশে পেতে পারে। কারণ এই হরমুজ প্রণালীতে যদি ইরান স্থানীয় মুদ্রায় শুল্ক দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করে, তাহলে বিশ্বের আর্থিক ব্যবস্থাতে ইরানের টাকার মান ডলারের তুলনায় বেড়ে যাবে অনেকখানি। এবং 1974 সাল থেকে যে পেট্রো ডলার সিস্টেম যুক্তরাষ্ট্র তৈরি করেছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডলারেই তেল বিক্রি করে, যে কারণে বিশ্বের সব দেশগুলোকে ডলার ক্রয় করে সংগ্রহ করতে হয়, জমা করতে হয়, কারণ তেল ছাড়া তো কোনো দেশ চলে না। এই পেট্রো ডলারের আধিপত্যকে খর্ব করে দিয়ে তাহলে আরো মুদ্রা দাঁড়িয়ে যাবে। আবার ধরুন, পেট্রো ইউয়ান চালু করার জন্য চীনের যে উদ্যোগ রয়েছে, এখন ইরানের মাধ্যমে সেই উদ্যোগ আরো জোরদার হয়ে উঠতে পারে এই অঞ্চলে। সুতরাং ডলারের একটা আধিপত্য সেখানে হুমকির মুখে পড়বে, যা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত নাও মানতে পারে। আবার ধরুন ভিন্ন কিছু হতে পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যে হরমুজ প্রণালীতে টোল আরোপ করা হলো,
যে টোলের একটা অংশ ওমান পাবে, একটা অংশ ইরান পাবে, একটা অংশ যুক্তরাষ্ট্র পাবে। এবং যদি এই পরিস্থিতিতে যেতে হয় তাহলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক বা একটা ভালো অংশীদারিত্ব গড়ে উঠতে হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন ইরানের সামনে দুটো পথ খোলা আছে। একটি হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে সবসময় গরিব থাকা, আর দ্বিতীয় ব্যবস্থা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেমিশে বিশ্বের বিপণন ব্যবস্থা, বিনিময় ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের ভিতরে ঢুকে যাওয়া এবং ইরানকে ধনী করে ফেলা। এখন তাহলে ইরানকে ধনী করতে হলে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি করতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে ইরানের স্বার্থকে মিলিয়ে ফেলতে হবে। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্বার্থকে যদি মিলিয়ে ফেলতে যায় ইরান, তাহলে তাদের চোখের সামনে গাদ্দাফির উদাহরণটা সামনে চলে আসে, তার করুণ পরিণতি সামনে চলে আসে। কিন্তু গাদ্দাফি তো ক্ষমতায় থাকতে পারেননি, তার করুণ পরিণত হয়েছে যারা ইরানের শাসন ক্ষমতায় ছিলেন আয়তুল্লাহ আলী খামেনি এবং তার যারা সভাসদ 40 জন 50 জনের মতো প্রথম শ্রেণীর নেতা, তারা সবাই কিন্তু হারিয়ে গেছে, তাদের প্রাণ চলে গেছে। ফলে যুক্তরাষ্ট্র এখন বলছে যে ইরানে একটা নতুন সরকার আছে, মানে নতুন মানুষগুলো আছে। সো এই নতুন মানুষগুলো কি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সরকার গড়ে তুলবে কিনা তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তাহলে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী নিয়ে আসলে বিরোধ পুরোপুরি মিটে যায়নি। তাহলে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরোপ করা, এখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকা না থাকার একটা প্রশ্ন সূক্ষ্মভাবে জড়িয়ে থাকে। আরেকটি বিষয় যা দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে, যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা থাকা যাবে না, এই বিষয়টিও নিশ্চিত করতে হবে। এটিও একটা অনেক বড় বিষয়। কোন সেনা থাকবে না সেটি হলো যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 19টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি, বাকিগুলো অস্থায়ী ঘাঁটি। এই ঘাঁটিগুলো কি থাকবে না? এই ঘাঁটি যদি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি, যে প্রমিস 1974 সালে তারা করেছিল সৌদি আরবের সঙ্গে, যে তেল প্রবাহ নিশ্চিত করবে, এই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে এবং এর বিনিময়ে এই যে দেশগুলো ডলারে তেল বিক্রি করবে, তাহলে তো সেই চুক্তি, সেই প্রমিস ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র কি এই প্রমিস ভেঙে এই অঞ্চলে তার আধিপত্যকে খর্ব করে সহজেই এই ঘাঁটি ছেড়ে চলে যাবে? আর যদি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ঘাঁটি গুটিয়ে নিয়ে চলে যায়, আমি কথার কথা বলছি, তাহলে বিশ্বের অন্যান্য দেশে যেসব ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোর কি হবে? সুতরাং যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে এই ঘাঁটি এখানে রক্ষা করবে, এটা অনুমান করা যায়। আবার ধরুন এই যুদ্ধ যখন শুরু হয়েছে তখন যুক্তরাষ্ট্র যেসব সেনাদেরকে নিয়ে এসেছে, তাদের যে এই রণতরী নিয়ে এসেছে, সেগুলো কি ফিরিয়ে নেওয়ার কথা বলছে ইরান? সেগুলো যদি ফিরিয়ে নেওয়ার কথা বলে তাহলে যুক্তরাষ্ট্র সেগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যদি ইরান ঘাঁটিগুলোকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে তাহলে এ নিয়ে ব্যাপক দর কষাকষি এবং এই আলোচনা মীমাংসার পথে পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। আবার ধরুন ইরানের জন্য যেটি দরকার সেটি হলো যে ইরান একটা নিশ্চয়তা চায় যে কখনোই ইরান আর আক্রান্ত হবে না। অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করবে না। পাশাপাশি ইরান যে অক্ষ শক্তি তৈরি করেছে, তাদের হিজবুল্লাহ, এই যে লেবাননে, ইয়েমেনে তাদের হুতি গোষ্ঠী, ফিলিস্তিনে তাদের হামাস, ইরাকে তাদের মিলিশিয়া বাহিনী, এই যে তাদের বন্ধু যে গ্রুপগুলো রয়েছে যেগুলোকে ইরান প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে তৈরি করেছে, জোরদার করেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র, তাদের উপরও কোনো হামলা করা যাবে না। সুতরাং এখানে যদি হামলা না করে তাহলে ইসরায়েলকেও এর পক্ষ করতে হবে, কারণ ইসরায়েলই হামলার সূচনা করে। কিন্তু আমরা এই আলোচনায় দেখতে পেলাম যে যাদের নাম জানা যাচ্ছে আলোচনায় অংশগ্রহণ করবেন বলে, সেখানে কিন্তু ইসরায়েলের কোনো প্রতিনিধি নেই। রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভেন ওয়েটকফ, ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জ্যারেড কুশনার, এদিকে ইরানের স্পিকার, এইদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু এই লিস্টের ভেতরে কোথাও কিন্তু ইসরায়েলের কোনো কর্মকর্তাদের নাম দেখা যাচ্ছে না। সুতরাং এই যে আক্রমণ যদি বন্ধ হয় তাহলে শুধু ইরানের উপরে আক্রমণ আর হবে না তা নয়, বরং ইরানের যারা মিত্র রয়েছে তাদের উপরও আক্রমণ হবে না, এরকম একটা নিশ্চয়তা ইরান চাইতে পারে। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি এই নিশ্চয়তা দেবে? আর এই নিশ্চয়তা দেওয়ার জন্য যদি একমত হয়ে যেতে পারে দেশগুলো তাহলে তো সেখানে আর কোনো সমস্যা থাকে না। তাহলে ইরান চাইবে যে তাদের বান্ধব সরকার হয়ে থাকুক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইবে যে ইরান তাদের বান্ধব একটা সরকার হয়ে ওঠে। সুতরাং এটাও একটা অনেক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিছুটা সহজ আলোচনা হতে পারে যেটি, সেটি হলো যে যুক্তরাষ্ট্র বলছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
ইরান তাদের চট করে সম্মত হয়ে যেতে পারে, কারণ ইরান আগে থেকে বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু যদি বলে যে ইউরেনিয়াম সমৃদ্ধই করবে না ইরান, তাহলে ইরান বেঁকে বসতে পারে। কারণ তারা এই যে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করার জন্য যে চুক্তি রয়েছে, যে চুক্তিতে বলা হয়েছিল যে 5টি দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেখানে ইরান স্বাক্ষর করেছে। এবং সেই স্বাক্ষর করার অংশ হিসাবে ইরান আইনত কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পায়। এখন 2015 সালে যে চুক্তি হয়েছিল, যে সেই চুক্তিতে 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করাটা অনুমোদন করেছিল বিশ্ব ইরানের জন্য। এবারে যদি সেই মাত্রার চেয়ে কিছুটা কম মাত্রা দিয়েও একটা চুক্তিতে পৌঁছতে চায় পশ্চিমা বিশ্ব, তাহলে ইরানের সেটি মেনে নেওয়া যেতে পারে। কারণ হলো যে চিকিৎসার জন্য ব্যবহার করা বা গবেষণার জন্য ব্যবহার করা, সেজন্য ইউরেনিয়ামকে এত উচ্চ মাত্রার 60% মাত্রার ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার দরকার পড়ে না। ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই কেবল পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন তাহলে ইরানকে যে অবস্থায় যেতে হবে, সেটি হলো যে ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন একটা মর্যাদার রাষ্ট্র থেকে সরে যেতে হবে। এটাও একটা বড় ধরনের আলোচনার বিষয়। আবার সমৃদ্ধ যে ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ে আছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু ইরানের তরফ থেকে এখনো স্পষ্ট করে বলা হয়নি যে এই ইউরেনিয়াম গুলো কোথায় রয়েছে। সেই ইউরেনিয়াম গুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে চিন্তা ভাবনা, সেটি হলো যে তারা ইরানের সঙ্গে একসাথে খনন করে ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে ফেলবে। এটিতেও হয়তো কখনোই ইরান সম্মত হবে না। তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বড় জোর রাশিয়ার কাছে হয়তো নিয়ে জমা রাখতে পারে, আবার নাও রাখতে পারে। এখন ইরান এই বিষয়টা কিভাবে দেখে, সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার একটি উপায় হলো হরমুজ প্রণালী থেকে টুল আদায় করা। কিন্তু হরমুজ প্রণালী থেকে টুল আদায় করার ব্যাপারে যুক্তরাষ্ট্র আবার এখন বেঁকে বসেছে। এখানে তাদের আধিপত্য কর্তৃত্বের একটা বড় বিষয় জড়িয়ে রয়েছে। এবং এই যে 10টি বিষয় রয়েছে, সেসব 10টি বিষয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যথেষ্ট পরিমাণে মতবিরোধ ইত্যাদি রয়েছে। এখন যত বেশি মতবিরোধ বাইরে শোনা যাচ্ছে, এগুলো একটা আলাপ আলোচনার আগে শোনা যাবে, স্বাভাবিক। কারণ বড় মতবিরোধ না হলে কেন আলোচনায় বসবে দুটো দেশ একমত হওয়ার জন্য? কাজে এই বৈঠকে কে কতটুকু ছাড় দেবে এবং কে কতটুকু কাছে এসে একটা মীমাংসাতে পৌঁছে যাবে, তার উপরে নির্ভর করছে সেই অঞ্চলের শান্তি, সেই অঞ্চলের রাজনীতির নতুন রূপরেখা। কিন্তু সবচেয়ে বড় যে বাধা, সেই বাধাটা হলো অবিশ্বাস এবং অনাস্থা। এবং এই অনাস্থার অনেকগুলো কারণও রয়েছে। যে ইসলামী বিপ্লব হয়েছিল, তারপর থেকেই অনাস্থার শুরু হয়েছে এবং দিনে দিনে দুই পক্ষের ভিতরে এই অনাস্থার বৃদ্ধির চাষই হয়েছে, কমানোর উদ্যোগ খুব একটা দেখা যায়নি। তখন এই যে 1979 সালের আগে যেই আহ, রাজা ছিলেন ইরানের, শাহ পাহলভীরা, তারা এই ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সরকার তখন তাকে আশ্রয় দিয়েছিল, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সেই সরকারের খুব ভালো সম্পর্ক ছিল। ইরানে তখনকার যে বিপ্লবীরা ছিলেন, তারা এই বিষয়টি মেনে নিতে পারেননি। তারা ইরানের মার্কিন দূতাবাস ঘেরাও করেছে, 52 জন মার্কিন নাগরিককে 444 দিন জিম্মি করে রেখেছিল। জিমি কার্টার তখন প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের। তিনি একটা বিমান হামলাও চালিয়েছিলেন এই ক্রাইসিস দূর করার জন্য, কিন্তু পারেননি। পরবর্তীতে তিনি আর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে উঠতে পারেননি যুক্তরাষ্ট্রের, তাকে এর বড় মাসুল দিতে হয়েছিল। আবার ইসরায়েলের যে দূতাবাস, সেই দূতাবাসকে পিএলও দূতাবাসে রূপান্তর করে ফেলেছিল বিপ্লবকারীরা। এরপর থেকেই এই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক, এবং এই বৈরী সম্পর্ক এখনো চলে আসছে। আবার ধরুন, 2 দফা আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনার মাঝখানেই ইসরায়েল হামলা করেছে এবং ইরানের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। এবারেও তারা যে বৈঠকে যাচ্ছে পাকিস্তান, শনিবারে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, তাও একরাশ অনিশ্চয়তাকে বুকে চেপে রেখে ইরান এই বৈঠকে বসছে। সুতরাং এই অনাস্থা এবং এই অনিশ্চয়তাও দুই পক্ষকে চুক্তি থেকে দূরে রাখার বড় কারণ হয়ে উঠতে পারে। কিন্তু আমরা চাই যে ইরানের অর্থনৈতিক দুরবস্থা দূর হয়ে যাক, ইরান বিশ্বের বিনিময় ব্যবস্থার অংশ হোক, ইরানের সুদিন ফিরে আসুক, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরান নিজেকে পুনর্গঠন করুক এবং ওই অঞ্চল থেকে ঘৃণা দূর হয়ে যাক, যুদ্ধ দূর হয়ে যাক এবং ওই অঞ্চল শান্ত হয়ে উঠুক। কারণ বিশ্বের অর্থনীতির প্রাণ ভ্রমরা তো ওই অঞ্চলে, বিশেষ করে ওই যে হরমুজ প্রণালীর যে 33 কিলোমিটার দিয়ে বিশ্বের 20% তেলের আসা যাওয়া, তার উপরে অনেকখানি নির্ভর করে। তাহলে দেখা যাক চুক্তি হয় কি না। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।